স্বাগত রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সবশেষের খবর, আলোচনা ও বিশ্লেষণ নিয়ে আছি আমি আসফা মিতা। আর খেলাধুলার সব খবর জানাবো আমি মাজহারুল ইসলাম। শুরুতে জানিয়ে দেব শিরোনাম। স্বেচ্ছা নিখোঁজ হয়েছিলেন ফরহাদ মজহার, অপহরণের প্রমাণ না পাওয়ার দাবি পুলিশের। ভিয়েতনামের চাল পৌঁছেছে চট্টগ্রামে, সরকারি কালো তালিকায় 16,000 মিল মালিক। বিপিএলের উদ্বোধন 2 নভেম্বর, আগের চেয়ে বর্ণাঢ্য আয়োজনের পরিকল্পনা বিসিবি। রাত ৯টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে ফরহাদ মজহার নিখোঁজ বিতর্ক। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরের অংশে। অপহরণ নয়, স্বেচ্ছায় নিখোঁজ হন ফরহাদ মজহার। সরকারকে বিব্রত করা এবং স্ত্রীর কাছ থেকে টাকা আদায় করে এক নারীকে দিতেই তিনি আত্মগোপন করেছেন বলে দাবি করেছে আইজিপি AKM শহীদুল হক। পুলিশ সদর দপ্তরে দুপুরের সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, সিসিটিভি ফুটেজ এবং ফোন আলাপ থেকে এ বিষয়ে প্রমাণ মিলেছে। ফরহাদ মজহারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ প্রধান। ফরহাদ মজহার ৩ জুলাই ভোরে স্বাভাবিকভাবেই বাসা থেকে বের হন, যার প্রমাণ মিলেছে সিসিটিভি ফুটেজে। এর কিছুক্ষণ পর ভোর ৫টা ২৯ পরিবারকে ফোন করে জানান তিনি অপহৃত হয়েছেন। সকাল ৮টায় আদাবর থানায় জানানো হয় ঘটনাটি। নিখোঁজের অভিযোগের ১৮ ঘন্টা পর যশোরের অভয়নগর থেকে উদ্ধার করা হয় ফরহাদ মজহারকে। এরপর ঢাকায় এনে আদালতে জবানবন্দি নেওয়া হয়। ফরহাদ মজহারের এই অপহরণ কাণ্ড নিয়ে সংবাদ মাধ্যমে বিভিন্ন তথ্য ও সংবাদ প্রচার হয়, চলে নানা জল্পনা কল্পনা। অবশেষে ৯ দিনের তদন্ত শেষে সংবাদ সম্মেলনে আসেন পুলিশ প্রধান। তুলে ধরেন তদন্তে পাওয়া তথ্য প্রমাণ এবং পুরো ঘটনা। তদন্তের জন্য সংগ্রহ করা সিসিটিভির ফুটেজে দেখা যায় ৩ জুলাই বিকেল ৪টা ৪১ ফরহাদ মজহার খুলনা নিউ মার্কেটের গেট দিয়ে ঢুকছেন। ৫টা ১৭ গেট দিয়ে বের হতে যাচ্ছিলেন। কিছু একটা দেখে না বেরিয়ে এক কোনায় লুকিয়ে ব্যাগ থেকে কিছু একটা বের করছেন। ৬টা ২৩ সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় উঠছেন ফরহাদ মজহার। এরপর ৬টা ৪৪ নিউ মার্কেট থেকে বের হয়ে যান তিনি। আরেকটি ফুটেজে দেখা যায় সন্ধ্যা ৭টা ৪ খুলনার নূর মার্কেটের একটি দোকানে দাঁড়িয়ে আছেন ফরহাদ মজহার। ৭টা ২৩ দেখা যায় কাউকে ফোন করছেন তিনি। ওই দোকানে ২৪ মিনিট অবস্থান করেন মজহার। পুলিশ প্রধান জানান, এই সময়ে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২ দফায় ১৫,০০০ টাকা পাঠান ফরহাদ মজহার। এরপর খুলনা সদরের হানিফ বাস কাউন্টার থেকে মোহাম্মদ গফুর নামে ঢাকার একটি টিকিট কাটেন তিনি, কিন্তু মোবাইল নম্বর দেন নিজেরই। এই বাস থেকেই যশোরের অভয়নগর থেকে ফরহাদ মজহারকে উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে আইজিপি জানান, আদালতের জবানবন্দিতে ফরহাদ মজহার অপহরণকারীদের কাছ থেকে মুক্ত হওয়ার বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তার সত্যতা মেলেনি। তদন্তের তথ্য উপাত্ত যা আছে, অকাট্য তদন্ত, তাতে বোঝা যাচ্ছে উনি অপহৃত হন নাই। এটা কোনো অপহরণ ঘটনা না, এবং ওনার যে মুভমেন্ট খুলনাতে এবং পরবর্তীতে তাই স্পষ্ট প্রমাণ করে উনি স্বেচ্ছায় গেছেন। পুলিশ প্রধান আরো জানান, ভোরে বাসা থেকে বের হওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনী মজহারকে উদ্ধারের আগ পর্যন্ত একটি ফোন থেকে স্ত্রীকে ১০ বার এবং এক নারীকে ৬ বার ফোন করেন। ফরহাদ মজহারের সাথে সে আগের দিন ২ তারিখে দীর্ঘক্ষণ কথা বলছে, উদ্বেগ উৎকণ্ঠা ছিল, কি করা যায়, এখন কি হবে, টাকা লাগবে, পয়সা লাগবে, এইসব কথা। তো এই কথা শুনে ফরহাদ মজহার নিজেও কিন্তু উদ্বিগ্ন হয়ে গেছেন, কি করা যায়। ফরহাদ মজহারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে কিনা পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক। অপহরণকারীদের কবলে থাকা অবস্থায় ফরহাদ মজহারকে অপহরণের অভিযোগ নিয়ে যারা সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর দিকে আঙুল তুলেছেন তাদের সমালোচনাও করেন পুলিশ প্রধান। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বনানীতে ২ তরুণী ধর্ষণের মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ সহ ৫ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শফিউল আজম এ আদেশ দেন। আলোচিত এই মামলায় ২৪ জুলাই শুরু হবে সাক্ষ্য গ্রহণ। বৃহস্পতিবার বেলা 11:15টায় বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার আসামিদের কারাগার থেকে আদালতে আনা হয়। সাফাত আহমেদ, সাফাতের বন্ধু নাইম আশরাফ ওরফে হালিম, সাদমান সাকিফ, সাফাতের গাড়ি চালক বিল্লাল হোসেন, দেহরক্ষী রহমত আলী, হাজির করা হয় ৫ আসামিকেই। আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান বিচারক। এ সময় ৫ আসামি নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে সুবিচার প্রার্থনা করেন। মামলা থেকে অব্যাহতিরও আবেদন করা হয় তাদের পক্ষে। ৫ জন ডাক্তার যে মেডিকেল রিপোর্ট দিয়েছে, যেটা সায়েন্স, বর্তমানে যে ডিজিটাল যুগে সায়েন্স বলেছে যে কোনো প্রকার দর্শন হয় না, এখানে দর্শনের কোনো আলামত পাওয়া যায়নি, যার কারণে
আমরা অব্যাহতি চেয়েছি এবং অন্যান্য সাক্ষীরাও আমাদের বিরুদ্ধে 161-এ তেমন কিছু বলেননি, তারা কোনো ঘটনা দেখেননি, কোনো সাক্ষী কোনো ঘটনা দেখেননি। আমরা অব্যাহতি চেয়েছি, বিজ্ঞ আদালত আমাদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে চার্জ গঠন করেছেন। তবে আসামিদের আবেদন আমলে না নিয়ে 24 তারিখ মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর নির্দেশ দেয় আদালত। সাফাত আহমেদে এবং নাইম আশরাফের বিরুদ্ধে 9-1 ধারায়, সাদমান, সাকিব, বিল্লাল, রহমতুল্লাহদের বিরুদ্ধে সহযোগিতায় 9-1-এর 30 ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। মাননীয় আদালত অভিযোগ গঠন করে আগামী 24/7/2017 তারিখ সাক্ষীর জন্য ধার্য করছে। গত 28 মার্চ বনানীর রেন্ট্রি হোটেলে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করে 6 মে বনানী থানায় মামলা করেন 2 তরুণী। পরে মামলার প্রধান অভিযুক্ত সাফাত সহ 5 আসামিকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। আসামিরা প্রথমে দোষ স্বীকার করে জবানবন্দি দিলেও পরে তার প্রত্যাহারের আবেদন করেন। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুল্ক সুবিধা দেওয়ার পর 22 দিনে দেশে বেসরকারিভাবে 1.5 লাখ টন আমদানি হয়েছে চাল। সরকারি পর্যায়ে এ মাসেই 1 লাখ এবং আগামী মাসে 1.5 লাখ টন চাল আসছে জাহাজে করে। ফলে সরবরাহ সংকট মুখোমুখি পুরোপুরি কেটে গেছে বলছেন ব্যবসায়ীরা। এদিকে ভিয়েতনাম থেকে 20,000 টন চাল নিয়ে একটি জাহাজ এসেছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে। ঘূর্ণিঝড় মোরা ও সিলেটে অকাল বন্যায় ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে বাড়তে থাকে চালের দাম। লাগামহীন বাজার নিয়ন্ত্রণে আমদানিতে শুল্ক প্রত্যাহারের পাশাপাশি বিদেশ থেকে চাল কেনার সিদ্ধান্ত নেয় সরকার। 430 মার্কিন ডলার দরে ভিয়েতনামের প্রতিষ্ঠান ভিনা ফুড থেকে প্রায় 909 কোটি টাকায় কেনা 2.5 লাখ টন চালের 60 ভাগ চট্টগ্রাম বন্দর এবং 40 ভাগ মোংলা বন্দর দিয়ে সরবরাহ করা হবে, যার প্রথম কিস্তির 42,000 টনের মধ্যে 20,000 টন নিয়ে এমবি ভিসাট ভিসিটি 5 বৃহস্পতিবার ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। 22,000 টন নিয়ে চট্টগ্রামের পথে আছে বিএমসি ক্যাথেরিন, যা বন্দরে ভিড়বে আগামী সপ্তাহে। এছাড়া থাইল্যান্ডের কোশিচিং ও ভিয়েতনামের হোচিমিন বন্দরে আলাদা 2টি জাহাজে বোঝাই হচ্ছে আরও 57,000 টন চাল। বাকি 1.5 লাখ টন আসবে সামনের মাসে। বাংলাদেশ সরকারের সাথে ভিয়েতনাম সরকারের স্বাক্ষরিত চুক্তির অধীনে এটা হলো আপনার 2.5 লাখ টনের চুক্তিতে আমাদের প্রথম কনসাইনমেন্ট। নেক্সট আসবে 19 তারিখে, 18-19 এরকম আর কি। এদিকে বেসরকারিভাবেও চাল আমদানিতে বেশ তোড়জোড় চলছে ব্যবসায়ীদের মধ্যে। ভারত, মিয়ানমার থেকে স্থলপথে আর পাকিস্তান, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে সমুদ্রপথেই আমদানি হচ্ছে। কিন্তু এত কিছুর পরও দাম কমার প্রভাব নেই বললেই চলে বাজারে। ব্যবসায়ীদেরও আছে নানা অজুহাত। আমার দেশের যখন ঘাটতি, তখন আমি আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল। ওখানে যখন প্রাইসটা বেড়ে যাবে, এখনও তো বেড়ে গেছে না, আপনার ডিউটি শুল্ক হার কমার সাথে সাথে ওরা 20-25-30 ডলার পর্যন্ত বাড়ে গেছে। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে টিসিবিকে শক্তিশালী করার পাশাপাশি চালের বাজার মূল্য নির্ধারণে আলাদা কমিশন গঠনের পরামর্শ অর্থনীতিবিদদের। সরকার একটা প্রাইস কমিশন করতে পারে, যে প্রাইস কমিশন এসেনশিয়াল আইটেমগুলোর দাম এরা মনিটর করবে। বিশ্ববাজারে তাদের দাম, ডোমেস্টিক বাজারে তাদের দাম তারা মনিটর করবে এবং সরকারকে আগাম ফোরকাস্ট করে দেবে, আপনি এতটুকু আমদানি করেন, বাজারে পার্টিসিপেট করেন। খাদ্য মন্ত্রণালয়ের হিসাব, দেশের বিভিন্ন সরকারি গুদামে গেল বছরের এই সময়ে খাদ্যশস্যের যে মজুদ ছিল, এখন তা প্রায় অর্ধেক। তবে দ্রুত সরকারি আর বেসরকারি আমদানি শুরুর কারণে সংকট কেটে গেছে পুরোপুরি, আর দাম কমার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। 40 দিনের মধ্যে বিভিন্ন দেশ থেকে 4.5 লাখ টন চাল আসবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। ফলে আগস্টে মজুদ দাঁড়াবে 8 থেকে 10 লাখ টন। চালের কৃত্রিম সংকট সৃষ্টি করায় 16,000 মিল মালিককে 3 বছরের জন্য কালো তালিকাভুক্ত করার তথ্য জানিয়েছেন মন্ত্রী। সম্প্রতি ভিয়েতনাম থেকে 2.5 লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি করে সরকার। এই চালের 20,000 মেট্রিক টন বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এই তথ্য জানাতে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। আরেকটি চালান আসছে 20 তারিখে, এই দুটি চালান আসতেছে। বাকি চালানগুলো আমরা 40 দিন যেহেতু তাদের সময় চুক্তি অনুযায়ী, সেই চুক্তি অনুযায়ী সময়ের মধ্যে আমরা দিয়ে যাব। মন্ত্রী জানান, ভিয়েতনাম, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড ও কম্বোডিয়া থেকে আমদানি করা হবে এসব চাল। এই মাসের মধ্যেই পেয়ে যাচ্ছি, আশা করছি এতে কোনো
ব্যত্যয় ঘটবে না। অগাস্টের মধ্যে আমাদের 4.5 লক্ষ মেট্রিক টন চাল আমাদের চলে আসছে। অসাধু মিল মালিকদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানান কামরুল ইসলাম। অসাধুভাবে মজুত করেছে, বাজারে দাম বিক্রি করছে, তাদেরকে আমরা কালো তালিকাভুক্ত করছি। 3 বছরের জন্য তাদেরকে আমরা কালো তালিকাভুক্ত করছি, তাদের কাছ থেকে আমরা চাল ক্রয় করব না। সব চাল এসে পৌঁছলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন খাদ্যমন্ত্রী। তবে বর্তমানে কত চাল মজুদ আছে তা জানাতে পারেননি কামরুল ইসলাম। এর বেশি পর্যাপ্ত মজুদ আছে। আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাহিদ, চালের মজুদের কথা আসছে এবং খাদ্যমন্ত্রী বলছিলেন সরকারি গোদামে পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু যে দুটি কারণে চাল আমদানি করার প্রসঙ্গ এসেছে তখন কিন্তু সরকারি মজুদে পর্যাপ্ত চাল না থাকা এবং প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ বন্যার কারণে ফসল ডুবে যাওয়া, এই দুটি কারণকে উল্লেখ করা হয়েছে। মন্ত্রী বললেন যে পর্যাপ্ত চাল মজুদ আছে, কিন্তু কি পরিমাণ আছে সেটি কিন্তু আবার তিনি বলতে পারেন না। তবে এই চালের মজুদের বিষয়টা সবসময় আমার কাছে একটু আশ্চর্য লাগে, এই জন্য যে চাল কিন্তু একটা লম্বা সময়ের জন্য মজুদ রাখতে হয়, এটি নিয়ম। এবছর হঠাৎ করেই আমরা দেখলাম, কারণ এটা তো ফোরকাস্ট করা যায়, আমি কতটুকু চাল আমার কনজাম্পশন আছে, কতটুকু উৎপাদন হচ্ছে এবং কতটুকু আমার মজুদ আছে, এই সবগুলি কিন্তু একদম বলা যায় যে অঙ্কের হিসেবেই পড়ে। এই বছর এটা এরকম কিভাবে হলো, কেন হলো এবং সেটার পরিপ্রেক্ষিতে আপনার তাৎক্ষণিকভাবে চাল আমদানি করা হয়েছে, সেটা খুব ভালো, কিন্তু সেটার সুফল কিন্তু ভোক্তা পর্যায়ে যায়নি। আমরা দেখেছি যে 1 কেজি চালে শুল্ক পরিবর্তনের ফলে 5 থেকে 6 টাকা কমেছে, কিন্তু বাজারে 1 টাকার বেশি কমেনি। যে সুফলের কথা বলছেন না, এখানে হয়তো আরটা কি বলে দ্বিধা থেকে যায়, যেটা দাম বৃদ্ধির বিষয়টা। একবার যখন বেড়ে যায়, যদি যেই চাল আসছে সে বলছে যে যথেষ্ট মজুদ আছে এবং আরো আসবে, তারপরে কিন্তু কখনো দাম কম হয় না। খুবই দুর্বল মনিটরিং এর জন্য বাংলাদেশে কখনোই কোনো পণ্যের দাম কিন্তু আমাদের এক্সপেক্টেড লেভেলে এই দুর্যোগগুলোতে যখন দামটা বেড়ে যায়, পরবর্তীতে কিন্তু কখনো আর কমে না, এটা দেখা যায় যে বাড়ছেই যতই মজুদ থাকে আমাদের চাল। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে জিনিসটার জানে একটা বৈজ্ঞানিক ভিত্তিতে হিসাবটা রাখা হয়, কখন কতটুকু চাল আমার দরকার, কারণ এটা তো হঠাৎ করে প্রয়োজন হয় এরকম কোনো বিষয় না যে রমজানের সময় বুট বা চিনির মতো চাহিদা বেড়ে যায়। সারা বছরের চাহিদা এবং মিতা। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরছি। উত্তর ও মধ্যাঞ্চলের 13 জেলায় বন্যার পানি বেড়েই চলেছে। যমুনা, ব্রহ্মপুত্র সহ বেশিরভাগ নদ নদী বইছে বিপদসীমার উপর দিয়ে। কুড়িগ্রামে 15টি গ্রাম এবং গাইবান্ধার 27টি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে। বন্যায় চরম দুর্ভোগে পড়েছে বগুড়া, লালমনিরহাট ও সিলেট এলাকার মানুষ। বন্যায় পানিবন্দী সিরাজগঞ্জের কাদিপুর, চৌহালি সহ 30টি ইউনিয়নের প্রায় 2 লাখ মানুষ। বগুড়াতেও যমুনার পানি বাড়ছে, প্লাবিত হয়েছে সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনট। ক্ষতিগ্রস্ত হয়েছে 14,000 পরিবার। বেশ কয়েকদিন আগে থেকে শুরু করেছে, প্রায় 7 দিন হয়ে গেছে। আমরা যেভাবে ত্রাণ দিচ্ছে তাতে মোটামুটি প্রায় 4,000 পরিবার আমরা ত্রাণের আওতায় এনেছি এবং আগামীতেও আমাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা খুব দ্রুতই আরও কিছু বরাদ্দ চেয়েছি দেওয়ার জন্য। টাঙ্গাইলে যমুনার পানি বিপদসীমার 71 সেন্টিমিটার উপর দিয়ে বইছে, ফলে জেলার নিম্নাঞ্চলের প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কুড়িগ্রামে বেড়েছে ব্রহ্মপুত্রের পানি। 7টি উপজেলার 15টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। বন্ধ রয়েছে 129টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। প্রায় 4,000 হেক্টর জমির ফসল পানিতে ডুবে গেছে। ঘর দুয়ারে পানিতে বোঝাই হয়েছে, থাকা না যায়, ধার ঘরত বাজছে, শোক সুন্দর যে মানুষের নৌকে নিয়ে যে না তুলি নেই বলে ওই পেয়ে যাবো গড়ের মধ্যে থাকি আসলাম, পানি ভাঙি বাড়ির মধ্যে এত পানি আসিয়ে পরিষদের মধ্যে কিছু কাঠটাট কিছু পেলাম না, কইলে পরের কথা। নম্বরের কাছে নম্বরও দেখা পাইনি, চেয়ারম্যানের কাছে আসছি, চেয়ারম্যান কাছে আজকে হবে না, আগামীতে পাবো কি পাবো না এটা জানি না। গত 6 দিন ধরে পানি বাড়ায় গাইবান্ধা সদর, সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি দেখা দিয়েছে গবাদি পশুর গোখাদ্যের অভাব। প্রতিটি ইউনিয়ন এলাকার জন্য পৃথক পৃথক মেডিকেল টিম আমরা গঠন করেছি এবং পৃথক পৃথক রিলিফ টিম আমরা গঠন করেছি, যাতে করে বন্যা আক্রান্ত কোনো পরিবার যাতে আমাদের মনিটরিংয়ের বাইরে না থাকে। এই বিষয়টি আমরা নিবিড়ভাবে আমরা পর্যবেক্ষণ করছি এবং সে অনুযায়ী আমরা পদক্ষেপ নিচ্ছি। এদিকে পদ্মার ভাঙ্গনে বিলীন হয়েছে 100 মিটার সুরেশ্বর রক্ষা বাঁধ। শরীয়তপুরে গৃহহীন হয়েছে 7টি গ্রামের অন্তত 2 শতাধিক পরিবার। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাত 9টায় বাংলাদেশে এবার আরেকটা বিরতি নিচ্ছি।
9:22 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। নতুন ভ্যাট আইন স্থগিত হওয়ায় 20,000 কোটি টাকার রাজস্ব ঘাটতি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরেও সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে ভ্যাট আইন স্থগিত করার কথা জানিয়েছেন তিনি। বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, নতুন ভ্যাট আইন কার্যকর না হয় বাজেট বাস্তবায়ন ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ভ্যাট ধরে এবং মোবাইল ফোন থেকে কি আয় হবে রাজস্ব সেটাও ধরে নিয়েই কিন্তু বাজেটটা করা হয়েছিল। আজকে ভ্যাট স্থগিত করায় 20,000 কোটি টাকা কম রাজস্ব আদায় হবে এবং সেটা আমাদেরকে যেভাবে হোক ব্যবস্থা করতে হবে। হয় ব্যাংকে লোন নিতে হবে, নয়তো আমাদের উন্নয়ন বাজেট কাটছাট করতে হবে। মিতা, আরো কিছু খবর আছে, কিন্তু তার আগে মাঝারের কাছে জানবো খেলার খবর কি আছে। মাঝার, ধন্যবাদ আপনাদের। বিপিএল শুরু হতে এখনো লম্বা সময় বাকি, 5 মাসের মতো। তারপরেও কিন্তু বিপিএল দলগুলো প্রিপারেশন শুরু করে দিয়েছে। এছাড়াও গভর্নিং কাউন্সিলও একটা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে, যেন আগের আসরগুলো হচ্ছে অনেক বেশি ভালো হয়। উদ্বোধনী কেমন হবে, ম্যাচ এবং এবার অবশ্যই সাউথ আফ্রিকায়ও একই সময়ে তাদের হবে, ফলে সব মিলে একটা প্রতিযোগিতার পাওয়া নিয়ে একটা শঙ্কা আছে অবশ্যই। তো এর ছাড়াও আরো কিছু খবর থাকছে, সেও জানিয়ে দিব। তো তার আগে একটা বিরতি দিতে হচ্ছে। দর্শক, নিচ্ছে একটা বিরতি, আর ফিরে এসে জানাবো। জাঁকজমকপূর্ণ আয়োজনে বিপিএলের পঞ্চম আসর উদ্বোধনের পরিকল্পনা করছে গভর্নিং কাউন্সিল। ভারত থেকে আসছেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং ও সুনিধি চৌহান। এছাড়া বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও কারিনা কাপুরের আনার ব্যাপারে আলোচনা চলছে। ঢাকা, চট্টগ্রামের বাইরে সিলেটেও এবার আয়োজন হতে পারে কয়েকটি ম্যাচ। বিপিএল এর শিরোপা জিততে অলরাউন্ডারের দিকে নজর বেশি বুলসের। বাকি দলের স্কোয়াড দেখে পরিকল্পনা মতো ক্রিকেটার দলে চায় কর্তৃপক্ষ। মালিকানায় কিছু নাম যোগ করে বড় অঙ্কের টাকা খরচ করতে দ্বিধা নেই। কোচিং স্টাফ ও অধিনায়কত্বেও পরিবর্তন আনতে চায় দলটি। যুব বিশ্ব অ্যাথলেটিক্সে 400 মিটারের সেমিফাইনালে ট্র্যাকে নামছেন বাংলাদেশের জহির রায়হান। বাংলাদেশ সময় 9:52 দৌড় শুরু হওয়ার কথা রয়েছে। কেনিয়ায় চমক দেখিয়েই সেমিতে ওঠেন তিনি। হিটে সময় নেন 48 সেকেন্ড। অ্যাথলেটিক্সের যে কোনো পর্যায়ে এটাই লাল সবুজের সেরা সাফল্য। পদকের স্বপ্ন দেখছেন আর রায়হান। সেমিতে ওঠার লক্ষ্য নিয়েই নাইরোবিতে যান বিকেএসপির এই অ্যাথলিট। গেল মে মাসে থাইল্যান্ডে এশিয়ান যুব অ্যাথলেটিক্সের রায়হানের টাইমিং ছিল 49.12 সেকেন্ড। নাইরোবিতে সেটা কমিয়ে এনেছেন তিনি। প্রথম হিটে 48 সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থানে ছিলেন রায়হান। উইম্বলডনে নারী এককের ফাইনালে উঠেছেন গার্বিনে মুগুরুজা। ম্যাগডেলেনা রিভারিকোভাকে হারিয়েছেন সরাসরি সেটে। 12 বছর পর আবারও উইম্বলডন সেমিতে দেখা যাবে বিগ ফোরের মাত্র একজনকে। বিদায় নিয়েছেন র্যাঙ্কিংয়ের সেরা 3 নাদাল, মারে ও জকোভিচ। গেল 14 আসরের শিরোপা গেছে বিগ ফোরের হাতে। এবার সেই রেকর্ড ধরে রাখার চ্যালেঞ্জ সুইস তারকার হাতে। এই ছিল আমার কাছে খেলাধুলার খবর। আরো কিছু খবর জানাবেন জাহিদ ও মিতা। ধন্যবাদ মাস্টার। আমাদের কাছে আরো কিছু খবর আছে, চলে যাচ্ছি। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে 56% মুনাফা বেড়েছে বেসরকারি টেলিকম প্রতিষ্ঠান গ্রামীণ ফোনের। রাজধানীর একটি হোটেলে বিকেলে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি প্রান্তিকে নিট মুনাফা হয়েছে 792 কোটি 46 লাখ টাকা। আর দুই প্রান্তিক মিলিয়ে মুনাফা প্রবৃদ্ধি হয়েছে 35% মতো। ভয়েস কল ও ডেটা সার্ভিস উভয় খাতে আয় বেড়েছে গ্রামীণ ফোনের। শেয়ার হোল্ডারদের জন্য 105% লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। বর্তমানে গ্রামীণ ফোনের ইন্টারনেট ব্যবহারকারী আছেন 2,70 লাখ, যা দেশের মোট গ্রাহকের 43.90%। প্রতিষ্ঠানটি জানায়, আগামীতে 4G সেবা দিতে কাজ করছে তারা। আরো খবর জানানোর আগে রাত 9টায় বাংলাদেশে নেবে একটা বিরতি। ফিরে এসে থাকছে, ক্যান্সারের কাছে হার মানলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক। নয়টা 45 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। চট্টগ্রামের সীতাকুণ্ডে অজানা রোগে আক্রান্ত শিশুদের টিকা না দেয়া এবং রোগের কারণ অনুসন্ধানে চিকিৎসা বিশেষজ্ঞদের 2টি কমিটি করা হয়েছে। চিকিৎসকেরা বলছেন, ত্রিপুরাপাড়ায় আক্রান্ত শিশুদের কেউ কখনোই টিকা নেয়নি। সেই সঙ্গে দীর্ঘদিন অপুষ্টিতে ভোগে রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়েছে শিশুরা। এই রোগে এখন পর্যন্ত 9 শিশুর মৃত্যু হয়েছে। ফৌজদারহাটে 38 ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে 13 শিশু।
অজ্ঞাত রোগে 4 দিনে 9 শিশু মারা যাওয়ার পর বিশেষ গুরুত্ব দিয়ে রোগটি শনাক্তে কাজ শুরু করে বিশেষজ্ঞ দল। তবে এখন পর্যন্ত কোনো কুলকিনারা পাননি তারা। রোগ নির্ণয়ের জন্য এরই মধ্যে আক্রান্ত বেশ কয়েকটি শিশুর কফ ও রক্তের নমুনা নেওয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পর রোগের সঠিক কারণ জানা যাবে বলছেন চিকিৎসকেরা। প্রাথমিকভাবে দীর্ঘদিনের পুষ্টিহীনতাকে বড় কারণ বলছেন বিশেষজ্ঞরা। তবে হাসপাতালে ভর্তি সব বাচ্চাই এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তারা। অপুষ্টিজনিত কারণে মিজেলস হয়, অপুষ্টির কারণে বিভিন্ন রকমের ঘা হয়, মুখে রক্তক্ষরণ হতে পারে, জ্বর হতে পারে, কাশি হতে পারে, নিউমোনিয়া হতে পারে। তো এবং 2-1 রোগীর মা বাবার থেকে যে হিস্ট্রিটা নিলাম আমরা, তাতেও মনে হচ্ছিল তারা দীর্ঘদিন যাবত এরকম বলতেছিল তারা অপুষ্টিতে ভুগতেছিল, মুখে ঘা, জ্বর, কাশ। আক্রান্ত শিশুদের পরিবারের অভিযোগ, স্বাস্থ্যকর্মীরা যান না ত্রিপুরা পাড়ায়। এখানকার কোনো শিশুকেই দেওয়া হয়নি টিকা। কবিরাজি নয়তো হোমিওপ্যাথি এখানকার চিকিৎসা ব্যবস্থা। টিকা দিতে আমাদের এখানে কেউ যায় না, আমরা তো জানি না টিকা কোনখানে দেয়। আমরা জানি না টিকা দিতে, কোনোদিন আমাদেরকে ডাকে না, আসে সরকারে কোনোদিন আমাদেরকে কই না, আমরা দিতে পারি না। টিকাদান কর্মসূচির বাইরে কেন ত্রিপুরাপাড়া, এ বিষয়ে তদন্তে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তর। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিভিল সার্জন। এই জিনিসটার সাথে টিকা সম্পর্ক থাকুক বা নাই থাকুক, কিন্তু টিকা দেয়া আমাদের মানচিত্রের মধ্যে যারা আছে, যত রিমোট এলাকায় হোক, এটা এনশিওর করা আমাদের স্বাস্থ্য বিভাগের দায়িত্ব। এই অবহেলা যদি হয়ে থাকে, এটা কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যন্ত অঞ্চলগুলোতে টিকাদান কর্মসূচি আরও জোরদার ও সচেতনতা বাড়ানো হবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। নাসরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সাতক্ষীরার মুক্তামণি বিরল রোগ লিমফ্যাটিক ম্যালফরমেশনে আক্রান্ত বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। 3 সপ্তাহ পর শিশুটির দেহে অস্ত্রোপচার করবেন তারা। এর আগে শারীরিক সক্ষমতা বাড়াতে মুক্তামণিকে রাখা হবে নিবিড় পরিচর্যায়। 2 বছর বয়সে মুক্তামণির ডান বাহুতে দেখা দেয় টিউমারের মতো গুটি। ধীরে ধীরে ফুলে ওঠে পুরো বাহু। শুরুতে স্থানীয় কবিরাজ এবং পরে চিকিৎসকের পরামর্শ নেন বাবা মা, কিন্তু চিহ্নিত হয়নি রোগ। বছরের পর বছর আরো প্রকট হতে থাকে শারীরিক সমস্যা। বহুত আশ্বাস দিতেনি আমার, যা আজ পর্যন্ত কোনো ডাক্তার আমার এমন আশ্বাস দেয়নি। আর এ যাবৎকাল আসলে আমি ভুল ট্রিটমেন্টের শিকার হয়ে আজ এই পর্যন্ত আমি এসেছি। নিজেও কল্পনা করিনি যে আমার বাচ্চা এরকম একটা সুন্দর একটা চিকিৎসা পাবে। আমি মনে হয় যেন এখনো স্বপ্ন দেখি যে এরকম জায়গায় না আসবো, আমার সন্তানের সুস্থ করে বাড়ি নিয়ে যাবো। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে 12 বছরের মুক্তামণির বিরল রোগের খবর প্রচারের পর চিকিৎসার দায়িত্ব নেয় সরকার। সাতক্ষীরা থেকে শিশুটিকে এনে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসায় গঠন করা হয় বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল বোর্ড। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা বলছেন লিমফ্যাটিক মালফরমেশনে আক্রান্ত হয়েছে মুক্তামণি। এ কারণেই অস্বাভাবিক বৃদ্ধি হচ্ছে ডান বাহুতে। রোগটা কিন্তু অরিজিন খুব একটা যে একটা খুব খারাপ কিছু তা না, কিন্তু একটা মানে নিউরোফাইব্রোমা হইতে পারে, এরকম ধরনের অনেক কিছু। কিন্তু রোগটাকে যেহেতু প্রপার টাইমে ট্রিটমেন্ট করে নাই দেখি কিন্তু আজকে এই পর্যায়ে চলে আসছে। চিকিৎসকেরা বলছেন প্রতি 4000 শিশুর মধ্যে একজন আক্রান্ত হতে পারে এই রোগে। এতে লসিকা গ্রন্থির তরল বেশি মাত্রায় নিঃসরিত হওয়ায় শরীরের কোনো একটি অংশ ফুলে বিকৃত হতে শুরু করে। তবে এর কারণ এখন চিকিৎসা বিজ্ঞানে অজানা। স্কিন থেকে, চামড়া থেকে, আপনি বলতে পারেন জন্মজনিত কোনো একটা ব্যাধি, রেয়ার ব্যাধি, যার থেকে আজকে এই অবস্থা আসছে। এই হাত তো একদিনে এরকম হয়নি, তার হাতের ফাংশন ভালো, সে হাত নাড়াইতে পারে। ও যদি আগে আসতো আরো সুন্দর অপারেশন করা যেত। চিকিৎসকেরা বলছেন মুক্তামণি রক্তশূন্যতা ও অপুষ্টিতে ভুগছে। এজন্য শিশুটিকে অস্ত্রোপচারের উপযোগী করতে সময় লাগবে অন্তত 3 সপ্তাহ। অস্ত্রোপচার শেষে আরও 6 মাস ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে কয়েক ধাপে তার চিকিৎসা চলবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ওয়ানিয়ামিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দীর্ঘদিন তিনি ফুসফুসে ক্যান্সারে ভুগছিলেন। সিঙ্গাপুরের একটি হাসপাতাল থেকে গত 5 জুলাই তাকে দেশে আনা হয়। তবে ফের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মারা যান সাবেক এই আইন সচিব। 2015 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় বিচারপতি আনোয়ারুল হককে। শুক্রবার বাদ জুম্মা হাইকোর্ট প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে জুরাইন কবরস্থানে দাফন করা হবে তাকে। ওনার ফুসফুসে ক্যান্সার ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে তা সংক্রমিত হয়েছিল, যেটাকে বলে মেটাস্টেসিস, এবং
এই রোগের পরিণতি হিসাবে তিনি আজকে বিকাল 5:30টার সময় ইরিভার্সিবল কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে উনি মৃত্যুবরণ করেছেন। এবারে আপনাদের মতামত, ফরহাদ মজহার বিতর্ক, নিখোঁজ বিতর্ক, এই বিষয়ে আজ মতামত জানতে চেয়েছিলাম। যে মতামতগুলো এসেছে তার মধ্যে দেখতে পাচ্ছি মাইনুল বলছেন, সমস্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে এটা ফরহাদ মজহার সাহেবের নাটক ছিল। শান্ত বলছেন, দেশের বর্তমান পরিস্থিতি আড়াল করার জন্য এটি সরকারের সাজানো নাটক মাত্র। মুসা বলছে এটা সরকারের সাজানো নাটক, সরকার ধরা পড়ে গেছে তাই এই নারীকে দিয়ে নাটক করছে। কাজলের মত, ফরহাদ মজহার নামক নাটকের গতি প্রকৃতির অবসানের দিকে তাকিয়ে আছে জাতি। আমার কাছে কিছু এসএমএস আছে, এখানে জাকির বলছেন ফরহাদ মজহারকে গ্রেফতার করে মূল রহস্য উদ্ঘাটন করা হোক। মলি বলছেন সরকারকে বিপদে ফেলানোর জন্য কেউ ফরহাদ মজহারকে ব্যবহার করছে কিনা তা জানা দরকার। সবাই আসলে যাচ্ছে যে এই রহস্যটা উদ্ঘাটন হোক। অবশ্যই আমরাও চাই। বিশ্বে সবচেয়ে কর্মঠ জাতি কারা কিংবা সবচেয়ে অলস? সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে সবচেয়ে কর্মঠ জাতি হিসেবে শীর্ষে আছেন হংকং, চীন এবং জাপান। অলসদের তালিকায় এসেছে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, সৌদি আরব ও ভারতের নাম। 46টি দেশে 7 লাখ মানুষের প্রতিদিনের সক্রিয়তা বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে গবেষকরা। এই ছিল রাত 9টায় বাংলাদেশে। শেষ করব মঙ্গোলিয়ায় নাদাম উৎসবের কিছু ছবি দেখিয়ে। তার আগে বিদায় নেব আমরা, আর ধন্যবাদ সবাইকে।